আগের অনেকগুলো ভিডিওতে আমরা তড়িৎ, স্থির তড়িৎ ক্ষেত্র, একটা নির্দিষ্ট স্থানে থাকা চার্জের বিভব শক্তি এইসব নিয়ে আলোচনা করেছি। এখন চলুন দেখি, যখন একটা বিভব দেওয়া থাকে এবং আমরা একটা চার্জকে মুভ করতে দেই, আসলে তখন কি ঘটে। আর এটা আপনার কাছে অনেক ভালো লাগতে পারে, কারণ আপনি বুঝতে পারবেন কিভাবে আধুনিক পৃথিবীর অধিকাংশ যন্ত্রপাতি চলছে। ধরি আমার কাছে একটা ভোল্টেজের উৎস আছে। আসুন দেখি এটা কিভাবে আঁকা যায়। আমি এখানে এটা এইভাবে আঁকছি, হলুদ রং সিলেক্ট করলাম। তাহলে এটা হচ্ছে আমার ভোল্টেজ সোর্স, যা ব্যাটারি নামে পরিচিত। এটা হচ্ছে পজিটিভ প্রান্ত এবং এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে ব্যাটারি কিভাবে কাজ করে সেটা দেখাবো। এখন ব্যাটারির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যতই কারেন্ট অথবা চার্জ যাক না কেন, ভোল্টেজ সবসময়ই অপরিবর্তিত থাকে বা কনস্ট্যান্ট থাকে। আমি মনে করি এটা চট করে বুঝে ফেলা একটু মুশকিল। আমরা ধারক সম্পর্কে কিছুটা জেনেছি, আমরা সার্কিটের প্রেক্ষিতে ক্যাপাসিটর বা ধারক সম্পর্কে আরও জানব। আমরা ধারক সম্পর্কে জেনেছি যে এক প্রান্তে যদি আমাদের কাছে কিছু চার্জ থাকে তাহলে ধারকের মোট ভোল্টেজ কমে যাবে। কিন্তু ব্যাটারি হচ্ছে একটা জাদুকরী জিনিস। আমরা জানি এটা আবিষ্কার করেছিলেন ভোল্টা, হয়তো ভোল্ট বা ভোল্টেজ এই শব্দগুলো তার থেকে এসেছে। কিন্তু জাদুকরী বিষয় এই যে ব্যাটারি এক পাশ চার্জ হারাবে, যা অন্য পাশে পাওয়া যাবে, কিন্তু এই দুই পাশের ভোল্টেজ বা বিভব সবসময় কনস্ট্যান্ট থাকবে। এটাই হচ্ছে ব্যাটারির ম্যাজিক। ধরলাম এটা সেই ব্যাটারি, আমাদের ক্যালকুলেটর অথবা মোবাইল ফোনে এটা থাকে। চলুন দেখি, যখন আমরা চার্জকে এক পাশ থেকে অন্য পাশে যেতে দেই তখন কি ঘটে। ধরি আমার কাছে একটা তড়িৎ পরিবাহী তার আছে। এটা একটা আদর্শ পরিবাহী। এটা সাধারণত সোজাসুজি আঁকতে হয়, যদিও আমারটা তেমন সোজা হয়নি। যাই হোক, আমি এঁকে যাচ্ছি। তাহলে আমি এটা এঁকে ফেললাম। পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের সংযোগ দেওয়ার সময় আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিশিয়ানদের ব্যবহৃত কিছু কমন নোটেশন এখানে ব্যবহার করেছি। তাহলে এটা কি আসলে? এই রেখাগুলো হচ্ছে তার। এরকম কোনো নিয়ম নেই যে এটাকে এরকম লম্বভাবে আঁকতে হবে, এবং তা করার প্রয়োজনও নেই। এই তারটা হচ্ছে একটা আদর্শ পরিবাহী, যার ভেতর দিয়ে চার্জ মুক্তভাবে কোনো বাধা ছাড়াই যেতে পারে। আর এই জিনিসটা, এখানকার এই আঁকাবাঁকা লাইনটা হচ্ছে রেজিস্টর বা রোধক। এটা আসলে চার্জ পরিবহনে বাধা দেয়। এটা চার্জের দ্রুতগতিকে যতটা সম্ভব কমিয়ে দেয়। তারপর এইদিকে এইটা আবার আদর্শ পরিবাহী। এখন চার্জ কোন দিকে পরিবাহিত হবে? আমি এর আগেও এটা বলেছি, এই ইলেকট্রিক সার্কিটে আসলে ইলেকট্রন পরিবাহিত হয়। ইলেকট্রন হচ্ছে ছোট কণা যা খুব দ্রুত পরমাণু নিউক্লিয়াসের চারপাশে ছোটাছুটি করে। আসলে ইলেকট্রনের পরিবাহীর মধ্য দিয়ে পরিবাহিত হওয়ার ক্ষমতা আছে। ইলেকট্রনকে যদি বস্তু বলেন, যদিও তা বলা হয় না, তবে ইলেকট্রন পরিবাহিত হবে নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে। ইলেকট্রন পরিবাহিত হবে নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে। কিন্তু সেই সব লোক যারা সার্কিট তৈরি করেছে, অথবা প্রথম দিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিশিয়ান, জানি না ঠিক কারা এটা করেছে, এটা একটু বিভ্রান্তিকর। তো তারা বলতেন যে কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে যায়। কারেন্ট যায় পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে। তাহলে কারেন্টের দিক সাধারণত দেওয়া হয় এই দিকে, এবং কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কারেন্ট বা তড়িৎ আসলে কি? যদিও লোকজন বলে যে, এমনকি বিভিন্ন গ্রন্থে, এমনকি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছেন তারা বলেন যে কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে যায়। আসলে সত্যিকার অর্থে যা পরিবাহিত হয় তা নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকেই হয়। নিউক্লিয়াসের অনেক বড় আর ভারী প্রোটন কীভাবে এই পথ দিয়ে যেতে পারে? আপনি যদি ইলেকট্রন এবং প্রোটন এর আকার নিয়ে তুলনা করেন তাহলে বুঝবেন এটা কতটা অযৌক্তিক। ইলেকট্রন হচ্ছে অনেক দ্রুতগতিসম্পন্ন অনেক ছোট একটা কণা, যা পরিবাহীর ভেতর দিয়ে যেতে পারে এই নেগেটিভ প্রান্ত থেকে এই পথে। কিন্তু কনভেনশন অনুযায়ী মনে হচ্ছে কারেন্ট হলো ইলেকট্রনের ঘাটতি, যা এই পথ দিয়ে পরিবাহিত হয়। আমি আপনাকে বিভ্রান্তিতে ফেলতে চাই না। যাই হোক, মনে রাখবেন এটা হচ্ছে ধরে নেওয়া নিয়ম, যা বাস্তবতা থেকে একটু ভিন্ন। এখন রেজিস্টর বা রোধক কি?
রোধক কি? যেহেতু কারেন্ট পরিবাহিত হচ্ছে, এখন আমি বাস্তবতাটা নিয়েই আলোচনা করছি যাতে আপনি বুঝতে পারেন আসলে কি ঘটছে। যেহেতু ইলেকট্রন পরিবাহিত হচ্ছে, এখানে কিছু ইলেকট্রন আছে এবং এই তার দিয়ে এগুলো পরিবাহিত হচ্ছে। ধরে নিচ্ছি তারটা এরকম যে এর কোনো পরমাণুর বা অন্য কিছুর সাথে ইলেকট্রনগুলোর কোনো ধাক্কা লাগে না, কিন্তু যখন এগুলো রেজিস্টরে পৌঁছায় ইলেকট্রনগুলো এখানে ধাক্কা খাওয়া শুরু করে। এই ইলেকট্রনগুলো এখানকার অন্যান্য ইলেকট্রনের সাথে ধাক্কাধাক্কি শুরু করে। ঠিক এখানে এটা একটা রেজিস্টর, এগুলো অন্যান্য ইলেকট্রনের সাথে অন্যান্য পরমাণু বা অণুর সাথে সংঘর্ষ সৃষ্টি করে এবং এভাবে ইলেকট্রনের গতি আস্তে আস্তে কমতে থাকে। ইলেকট্রন এখানে ধাক্কা খায়, আর সংঘর্ষ যত বেশি হয় বা ইলেকট্রন প্রবাহের জন্য জায়গা যত কম থাকে, এই জিনিসটা ইলেকট্রনগুলোকে তত বেশি মন্থর করে দিবে। আমরা পরে আরও দেখব যে জিনিসটা যত বড় হবে ইলেকট্রনের ধাক্কা খাওয়ার সম্ভাবনা তত বাড়বে। এটাকে রেজিস্টর বা রোধক বলে। এটা রোধ বা রেজিস্ট্যান্স সৃষ্টি করে। এটা নির্ধারণ করে কত দ্রুত কারেন্ট পরিবাহিত হবে। কারেন্টের নিয়ম অনুসারে এর দিক হবে পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তের দিকে। কারেন্ট আসলে প্রতি সেকেন্ডে পরিবাহিত চার্জের পরিমাণ। আমরা এটা লিখে ফেলতে পারি, পরিবাহিত চার্জ অর্থাৎ চার্জের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। ঠিক আছে, এখন দেখি ভোল্টেজ কি। ভোল্টেজ হচ্ছে কীভাবে কারেন্ট পরিবাহিত হতে চায় সেইটা। আপনি জানেন যে এই দুইটা প্রান্তের মধ্যে যদি উচ্চ বিভব পার্থক্য থাকে তাহলে ইলেকট্রনগুলো যেগুলো এখানে অবস্থান করছে সেগুলো ভীষণভাবে এখানে যেতে চায়। এখানে ভোল্টেজ আরও বাড়ানো হলে এই ইলেকট্রনগুলো আরও ভীষণভাবে এখানে আসতে চাইবে। আগে ইলেকট্রনের নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তে আসার এই প্রবণতা বা ইচ্ছাটাকে বলা হতো ইলেকট্রোমোটিভ ফোর্স। এখন আমরা জানলাম এটা আসলে কোনো বল নয়, এটা হচ্ছে বিভব পার্থক্য। আমরা একে অনেকটা তড়িৎ চাপ হিসাবে কল্পনা করে নিতে পারি। তাই আগে মানুষ একে তড়িৎ চাপ বা ইলেকট্রিক্যাল প্রেশারই বলতো, আর একেই আমরা এখন ভোল্টেজ বলি। নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তে ইলেকট্রনের যাবার ইচ্ছা বা প্রবণতার মাত্রাই হলো ভোল্টেজ। যখনই আমরা এই সার্কিটের মধ্য দিয়ে ইলেকট্রন পরিবহনের পথ দেব তখনই ইলেকট্রন চলাচল শুরু করবে, এবং ধরলাম এই তারে কোনো রোধ নেই, তবে তারা তাদের নিজস্ব গতিতেই যেতে পারবে। কিন্তু যখন তারা এই রোধকে আসবে তারা এর মধ্যে ধাক্কা দিবে এবং সেটাই নির্ধারণ করবে কত দ্রুত ইলেকট্রন পরিবাহিত হবে। আপনি তাহলে এটা ধরে নিতে পারেন যে এখানকার এই বস্তুটাই নির্ধারণ করবে কত দ্রুত ইলেকট্রন পরিবাহিত হবে। এখন এই রোধক পার হওয়ার পরে কত দ্রুত ইলেকট্রন পরিবাহিত হবে সেটা গুরুত্বপূর্ণ নয়, কারণ রোধকটাই ছিল বটলনেক। তাই যদিও ইলেকট্রন রোধকের আগে খুব দ্রুত পরিবাহিত হতে পারত, রোধকে এসে তার গতি মন্থর হতে হতো এবং তারপরও সে অনেক দ্রুত বেগে যেতে পারত, কিন্তু আসলে এখানকার ইলেকট্রনগুলো রোধকের ভেতর দিয়ে ইলেকট্রনের বেগের চেয়ে বেশি বেগে পরিবাহিত হতে পারবে না। তার কারণ কি? এখানে ইলেকট্রন ধীরগতি সম্পন্ন, তাই কারেন্টও ধীরগতি প্রবাহিত হবে। কারেন্ট হচ্ছে চার্জ পরিবহনের হার, তাই কারেন্ট এখানে অনেক কম এবং এখানে অনেক বেশি। তাই এখানে কোথাও চার্জ জমা হতে থাকবে যেখানে কারেন্ট অপেক্ষা করবে পরিবাহিত হওয়ার জন্য। আমরা জানি এটা আসলে ঘটে না। সব ইলেকট্রন একই হারে এই সার্কিটের মধ্য দিয়ে পরিবাহিত হয়। আমি আসলে নিয়মের বিপরীতে বলছি, কারণ নিয়মটা হচ্ছে পজিটিভ জিনিসটা এই পথ দিয়ে পরিবাহিত হবে। কিন্তু আমি আপনাকে এই সার্কিটে আসলে কি ঘটছে তার উপর একটা স্বচ্ছ ধারণা দিতে চাই, কারণ আমার মনে হয় আপনি এটা বুঝতে পারলে অনেক জটিল সমস্যা সহজ হয়ে যাবে, অনেক কিছুই তখন সহজেই বুঝতে পারবেন। এখন ওহমের সূত্র থেকে আমরা জানি যে কারেন্ট হচ্ছে এই সার্কিটের মধ্যে ভোল্টেজের সমানুপাতিক। অন্যভাবে বলা যায় ভোল্টেজ হলো এই সার্কিটের কারেন্টের সমানুপাতিক। তাহলে ভোল্টেজ সমান কারেন্ট গুণ রেজিস্ট্যান্স, অথবা আমরা বলতে পারি ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স সমান কারেন্ট, এবং এটাকেই আসলে ওহমের সূত্র বলে, ওহমস ল। তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে সেই ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য। আমরা পরে আরও গভীরে গেলে দেখব যে তাপমাত্রা বাড়ালে এই রেজিস্টরের ভেতরের অণু বা পরমাণুগুলো আরও দ্রুত চলাচল করে বা তাদের গড় গতিশক্তি বৃদ্ধি পায়, তখন ইলেকট্রনগুলো বেশি ধাক্কা খাবে। তাই তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। এখানে তাপমাত্রা ধ্রুবক ধরেছি। পরে আমরা দেখব যে বিভিন্ন বস্তুর বিভিন্ন রকম রেজিস্টিভিটি আছে। তাই একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রা এবং একটা নির্দিষ্ট কনফিগারেশনের জন্য এই রোধকের দুপাশের ভোল্টেজ ডিভাইডেড বাই
রেজিস্ট্যান্স সমান পরিবাহিত কারেন্ট। এখানে রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় ওহম দ্বারা এবং একে গ্রিক লেটার ওমেগা দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে চলুন একটা সহজ উদাহরণ দেখি। ধরি এটা একটা 16 ভোল্ট ব্যাটারি। তাহলে এখানে বিভব পার্থক্য হবে 16 ভোল্ট এই পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের মধ্যে। এটা 16 ভোল্ট ব্যাটারি। ধরি এর রেজিস্ট্যান্স হলো 8 ওহমস। এখন কি পরিমাণ কারেন্ট পরিবাহিত হবে? আমি এতক্ষণ নিয়মের বাইরে দেখিয়েছি, আসুন নিয়মটা ফলো করা যাক এবার। এই সার্কিটের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট পরিবাহিত হবে। তাহলে এটা খুবই সহজ। আমরা ওহমের সূত্র থেকে পাই ভি সমান আইআর, ভোল্টেজ হচ্ছে 16 ভোল্ট, এটা সমান কারেন্ট গুণ রেজিস্ট্যান্স গুণ 8 ওহম। তাহলে কারেন্ট সমান 16 ভোল্ট ডিভাইডেড বাই 8 ওহমস, এটা সমান দাঁড়ায় 2 এবং এটা হচ্ছে 2 অ্যাম্পায়ার। এটাকে অনেক সময় অ্যাম্পস লেখা হয়ে থাকে। এটা হচ্ছে আসলে কারেন্টের একক, কিন্তু আমরা জানি যে কারেন্ট হচ্ছে চার্জের পরিমাণ বাই সময়ের পরিমাণ। তাহলে 2 অ্যাম্পায়ার সমান 2 কুলম্ব পার সেকেন্ড। ঠিক আছে? আমার সময় শেষ, আজ এখানেই শেষ করব। আশা করি আপনি ওহমস ল এর মূল কথা বুঝতে পেরেছেন এবং সার্কিটের মধ্যে কী ঘটছে তার কিছু ধারণা পেয়েছেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।